যারা ধর্মীয় নিয়মকানুন যত্ন সহকারে পালন করে এবং যারা তা একেবারেই পালন করে না, উভয়ই আল্লাহর দৃষ্টিতে অভিশপ্ত। এই স্ববিরোধী উক্তিটির ব্যাখ্যা কি হতে পারে? মুসলমানরা শুধু বিশেষ আকৃতি, প্রকৃতি ও বাহুবল সম্বল করে আসেনি, এসেছিল যুক্তি নির্ভর এবং প্রত্যয় দৃঢ় ধর্ম, সমাজ, আচার আর রাষ্ট্র দর্শন সহ। মুসলমানগণ প্রধানত নগর কেন্দ্রিক ছিলেন এবং তাদের সংস্কৃতি ছিল মূলত শহুরে। তিমুর আহমেদ শরীফ প্রমাণ অনুমানের ভিত্তিতে মনে করেন, যদিও 13 শতকে গায়েগঞ্জে ইসলাম প্রচার শুরু হয়, এই শতকে গ্রামাঞ্চলে মুসলমান ছিল মাত্র শতকরা 1 জন, কিন্তু 15 শতকে তাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় শতকরা 6 জন এবং 16 শতকে শতকরা 12 জন। 1971 সালে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্ররূপে আবির্ভাবের সময় থেকে বাংলাদেশের অস্তিত্বের শেকড়ে ছিল যে ভাষা, সংস্কৃতি, সেকুলারবাদ ভিত্তিক সাংস্কৃতিক জাতীয়তাবাদ, তা বিশাল এক চ্যালেঞ্জের মুখে ফেলে 2024 সালে 36 জুলাই গণ অভ্যুত্থানে ইসলামপন্থী শক্তির বিস্ময়কর উত্থান ঘটেছে। 2025 সালের 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সর্বপ্রথমবারের মতন জয়লাভ করে। এই ফলাফল স্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশের তরুণ সমাজ ঐতিহ্যগত ধর্মনিরপেক্ষ কিংবা জাতীয়তাবাদী দলগুলোর বাইরে অবস্থান গ্রহণ করে একটি নতুন সংস্কারপন্থী ও সুশৃঙ্খল শক্তির সন্ধান করছে। এমত অবস্থায় আমি ইসলামী নয় বরং ইসলামমুখী নাট্য পরিবেশনার আলোচনায় প্রবৃত্ত হতে চাই। এক্ষেত্রে স্পষ্ট করা প্রয়োজন যে ধর্ম চিহ্নটি এই প্রবন্ধে প্রয়োগ করা হয়েছে এমন এক প্রতীক ব্যবস্থা রূপে যা অস্তিত্ব সম্পর্কিত একটি সার্বজনীন পদ্ধতিগত ধারণা প্রণয়ন করে, যার মাধ্যমে মানুষের মধ্যে শক্তিশালী, সর্বব্যাপী ও দীর্ঘস্থায়ী মনোভাব ও প্রেরণা স্থাপন করা সম্ভব হয় এবং এই ধারণাগুলিকে বাস্তবতার এমন এক আবরণে আবৃত করা হয় যে মনোভাব ও প্রেরণাগুলি অনন্যভাবে বাস্তব মনে হয়। ইসলামী চিহ্নটি কেবলমাত্র ইসলামের যথাযথ ধর্মীয় অর্থের সাথে সম্পর্কিত বিষয়গুলোর জন্য সংরক্ষিত রেখে বাকি সবকিছুই, যেমন দর্শন, শিল্প, সাহিত্য ইত্যাদি, ইসলামমুখী আখ্যায়িত করা হবে। ইসলামমুখী নাট্য পরিবেশনার আলোচনায় প্রবৃত্ত হয়ে আমি সম্পূর্ণ সহমত পোষণ করি আহমেদ শরীফকৃত এই পর্যবেক্ষণের সাথে। মুসলমানদের ভারত অধিকার ভারতবর্ষের সামাজিক ও কৃষ্টির ইতিহাসে এক অভূতপূর্ব ও বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। ইতিপূর্বে শক-হুন দল এসেছিল, ভারতবাসীরা তাদের অনায়াসে গ্রহণ করতে পেরেছিল, কিন্তু বহিরাগত পাঠান মোগলকে এদেশীয় সমাজ আত্মস্থ করিতে পারে নাই। তার কারণ, মুসলমানরা শুধু বিশেষ আকৃতি, প্রকৃতি ও বাহুবল সম্বল করে আসেনি, এসেছিল যুক্তি নির্ভর এবং প্রত্যয় দৃঢ় ধর্ম, সমাজ, আচার আর রাষ্ট্র দর্শন সহ। ফলে মুসলমানদের এক দেহে লীন করা সম্ভব হয়নি কোনো মতেই। প্রবন্ধটি রচনার প্রায় 75 বছর পর 2026 সালে ভারতে যেমন হিন্দুত্ববাদী আগ্রাসনে দেশটির একদা বলিষ্ঠ সেকুলারপন্থী সিভিল সোসাইটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, তেমনি অনৈতিক ও বেআইনি মুসলমান বিদ্বেষ অসহনীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তার কারণ একটাই, হিন্দু ধর্মের পক্ষে বৌদ্ধ, জৈন ও শিখদের মতো মুসলমানদের এক দেহে লীন করা হয়নি, কখনোই হবে না কখনো। ইসলামমুখী ধারণাটির পাশাপাশি এই প্রবন্ধে সালওয়া ইসলামের বক্তব্য থেকে ধার করে ইসলামবাদ ধারণাটি এই অর্থে প্রয়োগ করা হয়েছে। 1. ইসলামপন্থী রাজনীতি অর্থাৎ সংগঠন ও আন্দোলনের কার্যকলাপ যা ইসলামী ঐতিহ্য থেকে চিহ্ন ও প্রতীক ব্যবহার করে জনপরিসরে আন্দোলন করে, এবং 2. ইসলামীকরণ অর্থাৎ সামাজিক ক্ষেত্রে ইসলামী নিদর্শন দ্বারা পরিচয় নির্দিষ্টকরণের একটি প্রচেষ্টা, যার মাধ্যমে সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সম্পর্কিত চিহ্ন ও প্রতীক প্রয়োগ করা হয়। ইসলামবাদ প্রকৃতপক্ষে একটি আধুনিক ঘটনা যা ইসলাম ও আধুনিকতার মধ্যে সখ্যতা ধারণ করে। ইসলামমুখী ও ইসলামবাদ ধারণা দুটি ভিত্তি করে বক্ষমান প্রবন্ধে এই যুক্তি দেওয়া হবে যে ইসলাম ধর্ম এমন এক প্রতীক ব্যবস্থা যে অস্তিত্ব সম্পর্কে একটি সার্বজনীন পদ্ধতিগত ধারণা প্রণয়ন করে, যার মাধ্যমে সুলতানাত বাংলায় মুসলমানরা সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র দর্শনের বলয়ে যুক্তি নির্ভর ও প্রত্যয় দৃঢ়
জাগতিক ও পারমার্থিক প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিল। তাদের আত্মস্থিত হবার বদলে আত্মস্থ করার সাহস, মনোবল ও বিচক্ষণতা ছিল। এর এক বড় প্রমাণ শাহ মোহাম্মদ সগীরকৃত ইউসুফজুলেখা। ৩৬ জুলাই গণ অভ্যুত্থান ইসলামপন্থী শক্তির বিস্ময়কর উত্থানের ফলে ভাষা, সংস্কৃতি, সেকুলারবাদ ভিত্তিক সাংস্কৃতিক জাতীয়তাবাদ যে প্রশ্নের সামনে মুখ থুবড়ে পড়েছে, তার উত্তরে আমি দাবি করি ইউসুফজুলেখা এমন এক মধ্যম পন্থা দেখায় যেখানে বর্তমান বাংলাদেশের সাংস্কৃতিক সংকট মোকাবেলা সম্ভব। প্রবন্ধটি ৪ ধাপে অগ্রসর হয়েছে। প্রথম ভাগে আমি বাংলা সুলতানাত, বিশেষ করে সুলতান গিয়াসউদ্দিনের শাসনাধীন রাষ্ট্র ব্যবস্থা, ইসলামমুখী সমাজ ও সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব। দ্বিতীয় ভাগে ইউসুফজুলেখা কাব্যের আখ্যান বিবরণ, উৎস ও সুফি মতাদর্শীয় ব্যাখ্যা উপস্থাপন করব। তৃতীয় ভাগে অনুসন্ধান করব নাট গীত রূপে ইউসুফজুলেখার উপস্থাপনা কাঠামো ও পরিবেশনের রীতি। এবং শেষ ভাগে নৃবিজ্ঞানী ভিক্টর টার্নার প্রস্তাবিত সোশ্যাল ড্রামা তত্ত্ব, আর্নেস্ট রেনা উপস্থাপিত নেশন কি বক্তৃতা এবং অ্যান্টনি কোহেনের ব্যাখ্যাকৃত সম্প্রদায় ও সীমানা ধারণা দুটি সূত্র ধরে ব্যাখ্যা দেব বাংলাদেশে জাতীয়তা কল্পনে ইউসুফজুলেখার কার্যকারিতা। আমি প্রবেশ করছি প্রথম ধাপে। বাংলা সুলতানাতে সুলতান গিয়াসউদ্দিন, ইসলামমুখী সমাজ ও সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়। ত্রয়োদশ শতকের শুরু থেকেই বাংলা সমাজের ইসলামিকীকরণের প্রক্রিয়া শহরে ও গ্রামীণ উভয় স্তরেই শুরু হয়েছিল। চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে ইলিয়াস শাহী রাজবংশের শাসনামলে শাসক গোষ্ঠীর সাংস্কৃতিক আত্মীকরণ প্রক্রিয়া শুরু হয়। ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত মুসলমান শাসিত বাংলায় হিন্দুদের তুলনায় মুসলমানগণ ব্যাপক হারে সংখ্যালঘু হলেও তারা ছিলেন এক সংহত, সমৃদ্ধ ও আলোকিত সম্প্রদায়। মুসলমানগণ প্রধানত নগর কেন্দ্রিক ছিলেন এবং তাদের সংস্কৃতি ছিল মূলত শহুরে। এই জনগোষ্ঠী একদিকে বিদেশি অভিবাসী যেমন তুর্কি, আফগান, মুঘল, পারস্য, আরব ও আবিসিনীয়, অপরদিকে স্থানীয় ধর্মান্তরিত ব্যক্তিবর্গ দ্বারা গঠিত ছিল। তাদের পেশাগত পরিচয় ছিল প্রধানত প্রশাসক, সুফি ও ওলামা, কারিগর, শিল্পী, ব্যবসায়ী ও বণিক এবং সেনাপতি ও সৈনিক। এই সময় সামাজিক ক্ষেত্রে সবচেয়ে মৌলিক যে পরিবর্তনটি লক্ষ্য করা যায় তা হলো মুসলমান কৃষক শ্রেণীর উত্থান। আহমদ শরীফ প্রমাণ অনুমানের ভিত্তিতে মনে করেন, যদিও ১৩ শতকে গায়েগঞ্জে ইসলাম প্রচার শুরু হয়, এই শতকে গ্রামাঞ্চলে মুসলমান ছিল মাত্র শতকরা ১ জন, কিন্তু ১৫ শতকে তাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় শতকরা ৬ জন এবং ১৬ শতকে শতকরা ১২ জন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন স্বাধীন বাংলা সুলতানাতের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহের পৌত্র এবং সিকান্দার শাহের পুত্র। ইলিয়াস শাহী বংশের তৃতীয় এবং অন্যতম শ্রেষ্ঠ সুলতান গিয়াসউদ্দিন ১৩৮৯ থেকে ১৪১০ খ্রিস্টাব্দে পর্যন্ত শাসন করেন। তার শাসনামলে বাংলায় সুফিদের অভূতপূর্ব রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব বিদ্যমান ছিল। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে এবং সামগ্রিকভাবে মধ্যযুগে বাংলায় উলেমা, যারা মূলত রাষ্ট্রীয় বিচারক এবং কাজী ও শরীয়ত বিশেষজ্ঞ ছিলেন, ও সুফিদের মধ্যে কোনো প্রকাশ্য বা সহিংস বিরোধের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, বরং তাদের মধ্যে ছিল পারস্পরিক সহযোগিতা, সহাবস্থান এবং পরিপূরক ভূমিকা। জানা যায় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তার সহপাঠী বিদ্বান ও সুফি নূর কুতুব আলমকে জিজ্ঞাসা করেছিলেন, হাদিসে এমন একটা কথা আছে যে যারা ধর্মীয় নিয়ম কানুন যত্ন সহকারে পালন করে এবং যারা তা একেবারেই পালন করে না, উভয়ই আল্লাহর দৃষ্টিতে অভিশপ্ত। এই স্ববিরোধী উক্তিটির ব্যাখ্যা কি হতে পারে? নূর কুতুব আলম তৎক্ষণাৎ উত্তর দিলেন যে উক্তিটির প্রথম অংশ সুলতান ও কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি তারা ধর্মীয় বিষয়ে অতিরিক্ত জড়িয়ে পড়েন এবং নিজেদের দায়িত্ব ও কর্তব্য অবহেলা করেন, তবে তারা আল্লাহর দ্বারা অভিশপ্ত হবেন। উক্তিটির দ্বিতীয় অংশটি ধার্মিক ব্যক্তিদের জন্য প্রযোজ্য, যারা নিয়ম কানুন ও আচার অনুষ্ঠান পালনে ব্যর্থ হলে আল্লাহ দ্বারা অভিশপ্ত হবেন। এই গভীর ব্যাখ্যাটি প্রমাণ করে যে
ধর্মের রক্ষক হিসেবে শাসকের নৈতিক কর্তব্যের সাথে ইসলামী রাষ্ট্রের রক্ষক হিসেবে তার জাগতিক কর্তব্যের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। শুধুমাত্র এই ভারসাম্যের বোধই ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র ও ধর্মের পরিপূরক অবস্থানকে সমর্থক ধারণা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। আইনের প্রতি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের গভীর শ্রদ্ধা ছিল। ইতিহাসে লিপিবদ্ধ আছে যে সুলতান ধনুক চালনার অনুশীলনের সময় এক বিধবার ছেলেকে তীরবিদ্ধ করে হত্যা করেন। বিধবা মহিলা কাজী সিরাজউদ্দিনের সামনে হাজির হয়ে সুলতানের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন। কাজীর তলবে গিয়াসউদ্দিন আজম শাহ একজন সাধারণ অভিযুক্তের মতোই আদালতে হাজির হন। আইনের রক্ষকের কাছে সসম্মানে আত্মসমর্পণ করেন এবং কাজীর বিচার অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে অভিযুক্তকারীকে সন্তুষ্ট করেন। বিচার শেষে কাজী উঠে দাঁড়িয়ে আইনের প্রতি তাঁর শ্রদ্ধার জন্য সুলতানের প্রশংসা করেন। এতে সুলতান মন্তব্য করেন যে বিচারক হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তিনি সঙ্গে সঙ্গে কাজীর শিরচ্ছেদ করতেন। কাজী হেসে প্রত্যুত্তর দেন যে মহামান্য যদি আইন না মানতেন তবে তিনি তাকে চাবুক দিয়ে প্রহার করতেন। এই ঘটনাটি গিয়াসউদ্দিন আজম শাহের প্রশাসনের সম্পূর্ণ চেতনা প্রকাশ করে।